টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা এবং প্রতিসাম্য। এর বাইরের পরীক্ষায় তোমাদের কিছু না আসবে না আলাদা করে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই, দরকার নেই কোনো সহায়িকার সহায়তা নেওয়ার। পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট হবে। আশা করি তোমরা নিশ্চয়ই এর মধ্যে অধ্যায়টা স্কুলে বা বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়ে ফেলেছো। যদি এখনো পড়া না হয়ে থাকে তবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলো দেখে নিতে পারো, কারণ টিউটোপিয়াতে খুব সহজে সুন্দরভাবে এই অধ্যায়ের সব টপিক বোঝানো হয়েছে, যেটা একবার দেখে নিলে এই অধ্যায়ের সব কনসেপ্ট তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আগে পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে এই ভিডিও দেখবে কিন্তু, তাহলে আমি ধরে নিচ্ছি এই অধ্যায়টা তোমাদের পড়া। এবার দেখো এই একটা অধ্যায় থেকে কি কি ধরনের তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা দেখে নি তাহলে কি আছে। বহু বিকল্প ধর্মীয় প্রশ্ন বা এমসিকিউ, যেখানে আমাদের প্রশ্নের মান থাকে 1 মার্কস করে। এখান থেকে বেশিরভাগই কোয়েশ্চেন আমরা শর্ট কোয়েশ্চেন টাইপই পেয়ে থাকবো, একটা বা দুটো। এই কোয়েশ্চেন একটা বা দুটো এমসিকিউ তো পেতেই পারবো, ঠিক আছে। এছাড়া আছে অতি সংক্ষিপ্ত বা ভিএসএকিউ, যেটা প্রশ্নের মান এখানেও একই থাকছে, ঠিক আছে। কিন্তু এখানে দুটো ভাগে আমরা ভাগ করে নিই, একটা হচ্ছে সত্য মিথ্যা আর একটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ প্রত্যেকটার মার্কসই থাকছে 1 মার্কস করে। এখান থেকে আমরা একটা একটা করে কোয়েশ্চেন পেতে পারি, যে কোনো একটা, হয় সত্য মিথ্যা থেকে বা শূন্যস্থান পূরণ থেকে। তাহলে তার মানে এখানে কিন্তু বেশিরভাগই এমসিকিউ ভিএসএকিউর ওপর আমাদের কিন্তু জোর দিতে হবে। এছাড়া থাকছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যেখানে আমাদের প্রশ্নের মান 2 মার্কসের, এটা পার্ট মার্ক করেও দেওয়া থাকতে পারে, 1+1 ভাগ করা যেতে পারে। আচ্ছা এছাড়া দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর বা এলএকিউ এই চ্যাপ্টারের জন্য প্রয়োজনই নেই। এলএকিউ পার্ট কিছু দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তরে কিন্তু কোনো প্রয়োজন নেই। তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটার প্রশ্নের ধরন অনুযায়ী কয়েকটা পর্বে ভাগ করা আছে। ভিডিওর নিচের টাইম লাইনে তোমরা সেই পর্বভাগটা দেখে নিতে পারো। তবে ভিডিওর কোথায় এমসিকিউ, এসএকিউ বা ভিএসএকিউ নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। চলো এবার প্রথমে দেখে নিই এই অধ্যায় থেকে কি কি ধরনের এমসিকিউ হতে পারে। তাহলে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউতে আমরা চলে এসেছি। সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কটা? 1টা, 2টো, 3টে না 4টে? আচ্ছা সমবাহু ত্রিভুজ যদি আমরা একটু ইমাজিন করি, সমবাহু ত্রিভুজ মানে যেই ত্রিভুজের 3টে বাহু সমান, যদি এটাকে এবিসি নাম দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা মানে কি? এমন একটা লাইন, যেই লাইনটা আমি এই ত্রিভুজের মধ্যে এমন ভাবে ড্র করব তাতে আমি প্রতিসম পাবো, মানে সেম ইমেজ এই সাইড আর ওই সাইডে বোথ সাইডেই ইমেজ ক্রিয়েট করবে। তাহলে এইটা একটা। আচ্ছা এইখান থেকে যদি সি বিন্দু থেকে টানি, ঠিকঠাক মতো টানতে হবে অবশ্যই ভাবে, এইটা একটা পেতে পারি, আবার এই দিক থেকে একটা পেতে পারি। তার মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কটা প্রতিসম রেখা পেতে পারি? 3টে, ঠিক আছে, কারণ 3টে বাহুই সমান। ক্লিয়ার হলো? তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। 2 নম্বর, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের প্রতিসম রেখার সংখ্যা কটা? 1টা, 2টো, 3টে না অসংখ্য? তাহলে একটা সমবাহু, আচ্ছা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, চলো একটু দেখে নি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আচ্ছা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে কি? এমন একটা ট্রাপিজিয়াম আঁকবো যার দুটো সাইড, ঠিক আছে, বা বলতে পারি যে সমান্তরাল সাইডগুলোর ছেড়ে যে বাকি দুটো সাইড সেই দুটো কি ইকুয়াল বা সমান। তাহলে সেক্ষেত্রে আমি প্রতিসম রেখা কটা পাবো? সেখানের ক্ষেত্রে প্রতিসম রেখা কিন্তু আমরা মাঝখান থেকে দেখো ডিভাইড করলে দুটো সাইডে
একই ইমেজ ক্রিয়েট হচ্ছে, যেটা এই সাইডে আছে তার ইমেজটা ওইখানে সেম ভাবে রাখতে পারছি। তাহলে এখানে আমরা কটা পাবো? একটা প্রতিসম রেখা ড্র করা সম্ভব। ঠিক আছে, তার মানে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। চলো 3 নম্বর কোয়েশ্চেন দেখি। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কত? 2, 4, 6টা না 7টা? ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, যখন বাহু সংখ্যা বার করতে চাইছি, ঠিক আছে, তার মানে বাহু সংখ্যা হলো 360 ডিগ্রি ডিভাইড বাই প্রতিসাম্য কোণ। প্রতিসাম্য কোণ, তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই প্রতিসাম্য কোণ, এখানে অলরেডি দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত দেওয়া আছে? দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে ঘূর্ণন কথাটা অ্যাড করতে পারো, তো 60 ডিগ্রি। তাহলে 60 দিয়ে 360 কাটলে হয় 6, মানে 6টি। কোন অপশনটা কারেক্ট হবে? অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম 3 কোশ্চেনের অ্যান্সার। চলো নেক্সট 4 নম্বর দেখি। নিচের কোন জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা, আচ্ছা ঘূর্ণন প্রতিসম মাত্রা দুটো কিন্তু ওই চিত্রের রৈখিক প্রতিসম নয়, মানে রৈখিক প্রতিসম হয়নি। আচ্ছা ঘূর্ণন প্রতিসম আর রৈখিক মানে হচ্ছে এমন ভাবে লাইন ড্র করব যাতে যে চিত্রটা আছে তার অপোজিট সাইডে, বোথ সাইডে আমরা সেম একটা চিত্র পেতে পারি। আর ঘূর্ণন প্রতিসম মানে কি? যে একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে যদি আমি সেই যেটা আমরা চিত্রটা রয়েছে আমাদের কাছে দেওয়া থাকবে সেটা আবার পুনরায় সেম ভাবে পেতে পারবো, তখন সেটাকে বলবো ঘূর্ণন প্রতিসম মাত্রা। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? আয়তক্ষেত্র দেওয়া আছে অপশন এ তে, আচ্ছা অপশন বি তে সামান্তরিক, সমদ্বিবাহু ত্রিভুজ আর বৃত্ত। দেখো রৈখিক প্রতিসম নয়, রৈখিক প্রতিসম নয়, কিন্তু বৃত্তেও রৈখিক প্রতিসম, সমদ্বিবাহু ত্রিভুজও, আবার আয়তক্ষেত্র। তাহলে আমি এখান থেকে দেখেই বলতে পারছি অপশন বি ইজ কারেক্ট, সামান্তরিক, যার ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 2 কিন্তু রৈখিক প্রতিসম নয়। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমার কাছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি। আচ্ছা 5 নম্বর বলছে নিচের কোন জ্যামিতিক চিত্র রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়? আচ্ছা তাহলে রৈখিক প্রতিসম বলে দিয়েছে কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। আমার কাছে অপশন কি দেওয়া আছে? সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে আমি ঘূর্ণন প্রতিসম পেয়ে যাব। সামান্তরিক, সেক্ষেত্রে পাবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু পাবো না, বৃত্ততেও পাবো। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, মানে সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। সো নেক্সট 6 নম্বরে দেখি, বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত? বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা কত? দেখো একটা যদি বৃত্ত ড্র করি, ঠিক আছে, এবার ধরো এখান থেকে আমি ড্র করলাম, দেখো প্রতিসম পাচ্ছি, এখান থেকে ড্র করলাম তাতেও একটা পাচ্ছি ইমেজ সেম দু সাইডে, এই দিক থেকে করছি তাতেও পাচ্ছি, এদিক থেকে করছি তাতেও পাচ্ছি। ঠিক আছে, এছাড়া অসংখ্য ভাবে আমি যদি এর পাশের লাইনটা থেকেও ড্র করা শুরু করি, অসংখ্য প্রতিসাম্যের মাত্রা আমরা পেতে পারবো। তাহলে এখানে একটিও অ্যান্সার হবে না, দুটিও হবে না, তিনটিও হবে না, কিন্তু অপশন ডি কারেক্ট। বৃত্তের ক্ষেত্রে কি হয়ে যাবে? অসংখ্য। ঠিক আছে, তাহলে বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা হয়ে যাবে অসংখ্য। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 120 ডিগ্রি আর 150 ডিগ্রি। আমি হাতেই ড্র করছি। সাপোজ এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল, আর এখান থেকে একটা ছেদক, একটা সরলরেখা কাট করেছে দুটোকেই। তাহলে কি হলো? দুটো সমান্তরাল সরলরেখা এঁকেছি এবং সেটা কাট করেছে আর একটা সরলরেখা কাট করেছে। এবার বলছে অন্তস্থ যে কোণ দুটো তৈরি হলো, এই কোণটা আর এই কোণটা, এই ধরো এই অন্তস্থ কোণ মানে ভেতরের দিকের কোণগুলো, তাহলে এই যে অন্তস্থ একই পাশের অন্তস্থ কোণ দুটোর সমষ্টি কত ডিগ্রি হয়? জেনে রাখো 180 ডিগ্রি হয়ে থাকে।
এই তার মানে এই দুটো কোণের সমষ্টি কত 180 হবে, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে 8 নম্বর কোশ্চেনটা এবার দেখি নেক্সট। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা কতগুলো? একটা বর্গক্ষেত্র যদি ভেবে নাও, বর্গক্ষেত্র মানে কি, যার যেই সমতলিক চিত্রের 4টে বাহুই সমান, ঠিক আছে, এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, ঠিক, তাহলে তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা কতগুলো হবে? দেখো আমি যদি এখান থেকে ড্র করি তাহলে এটা একটা পাবো, ঠিক আছে, এটা একটা পেতে পারি, এদিক থেকে যদি এদিকে টানি তাহলে একটা পেতে পারি, আবার কর্ণ বরাবর যদি টানি তাহলে একটা পাবো, আবার এইখান থেকে আর একটা পাবো। তাহলে কতগুলো হলো? টোটাল 4টে। তাহলে অপশন আচ্ছা অপশন ডি হচ্ছে কারেক্ট, দেখেই বোঝা যাচ্ছে অপশন ডি কারেক্ট। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা কতগুলো হলো? 4টি, অপশন ডি কারেক্ট। চলো নেক্সট দেখি, বৃত্তের প্রতিসাম্য রেখার সংখ্যা। প্রতিসাম্য রেখার সংখ্যা আমি বললাম যে বৃত্তর ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য সংখ্যাও সেম অসংখ্য, আর প্রতিসাম্য রেখার সংখ্যাও অসংখ্য, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, শুধুমাত্র রৈখিক প্রতিসম চিত্রটি হলো, রৈখিক প্রতিসম চিত্রটি হলো, দেখো অপশন দিয়েছে বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সামান্তরিক ও ট্রাপিজিয়াম। ঠিক আছে, রৈখিক প্রতিসম চিত্রটি হলো, এটা অপশন কোন অপশনটা হবে? রৈখিক প্রতিসম, বিষমবাহু ত্রিভুজ তো হবেই না, ঠিক আছে, ট্রাপিজিয়াম হবে না, সামান্তরিক আর সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান, আচ্ছা, আর সামান্তরিকের ক্ষেত্রে রৈখিক প্রতিসম চিত্র হয় না, তাহলে অপশন বি হবে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখি 11 নম্বর কোয়েশ্চেন, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা। আচ্ছা, ঘূর্ণন কথাটার মধ্যে আর রৈখিকের মধ্যে আমি তফাৎ বলেছি অলরেডি। ঘূর্ণন মানে ধরো একটা আয়তক্ষেত্র তুমি ইমাজিন করছো এবং সেটাকে ভাবছো যে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে আবার সেই আয়তক্ষেত্র সেই জায়গাতেই পাবো। ঠিক আছে, দেখো প্রথমবার তুমি 180 ঘোরালে তাহলেও দেখো আয়তক্ষেত্রের আগের অবস্থান আর এখনের অবস্থান একই হবে, আবার যদি 180 করো তাহলেও হবে, তার মানে পুরো একটা 360 ডিগ্রির চক্করে দুবার পাচ্ছি আমি আয়তক্ষেত্র সেম তৈরি হচ্ছে। ঘূর্ণন প্রতিসম মাত্রা কিভাবে বার করব? তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই 180, তার মানে কত হয়ে যাবে? 2। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা 12 নম্বর, সুষম ষড়ভুজের প্রতিসম রেখার সংখ্যা কতগুলো? একটা ষড়ভুজ দেখে নি, ঠিক আছে, ধরো এটা একটা ষড়ভুজ, এবার প্রতিসম রেখা দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার অপোজিটের দিকে আমি কি করছি, আচ্ছা এটাকে ছোটই করে নিলাম, অসুবিধা নেই। আচ্ছা দেখো প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে তার অপোজিটে আমি ড্র করছি, দেখো প্রতিসম পাচ্ছি একটা, এইভাবে আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে পেতে পারবো। টোটাল এরকম কতগুলো পাবো? টোটাল এরকম কতগুলো পাবো? টোটাল 6 খানা পাবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সুষম ষড়ভুজের প্রতিসম রেখার সংখ্যা কত হয়ে যাবে? অপশন ডি 6, অপশন ডি হচ্ছে 6। ঠিক আছে, ক্লিয়ার হলো? বা এইভাবেও ভাবতে পারো 360 ডিগ্রি ডিভাইড বাই 60 ডিগ্রি। এবার বলবে 60 ডিগ্রি কেন? দেখো যখন আমি এইগুলোকে পরপর এইভাবে ভাগ করেছি তাতে কি হয়েছে? সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, আর প্রত্যেকটা কোণ সমবাহু ত্রিভুজের কি হয়? 60 ডিগ্রি, যার ফলে এবার কাটাকুটি করার পর আমি কত পাবো? 6ই পাবো। তার মানে এই যে 6খানা মানে ষড়ভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো হচ্ছে? 6খানা। ঠিক আছে, চলো 13 নম্বর, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র নেই, বৃত্ত না রম্বস না সমদ্বিবাহু ট্রাপিজিয়াম না সমবাহু ত্রিভুজ। ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র নেই, বৃত্ত আছে, রম্বস হবে, আচ্ছা সমবাহু ত্রিভুজও হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে না।
সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে না। তাহলে অপশন সি, যেটা অড সেটাকে বার করে দেবো, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, চলো 14, নিচের কোন চিত্রের প্রতিসাম্য রেখা নেই? আচ্ছা, এইচ কে দেখো মাঝখান থেকে আমি যদি ভার্টিক্যালি টানি তাহলে আমি প্রতিসম পেয়ে যাব, টি তেও তাই, এক্স কেও তাই, কিন্তু পি তে যদি টানি তাহলে সেম পাচ্ছি না। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, নিচের কোন চিত্রের রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্য আছে? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, বৃত্ত নাকি চতুর্ভুজ? এটা কোনটা হবে? নিচের কোন চিত্রের রৈখিক প্রতিসাম্য এবং ঘূর্ণন প্রতিসাম্য আছে? বৃত্ত। দুটোই আছে, রৈখিকও আছে এবং ঘূর্ণনও আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা 16 নম্বর, সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান, সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমবাহু ত্রিভুজের কোণগুলো কত করে? 60 করে। আচ্ছা, কোণের মান বলেছে, সমবাহু ত্রিভুজ, আচ্ছা ঠিক আছে, তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই, আমি কত করব? সমবাহু ত্রিভুজ বাহু সংখ্যা 3 দিয়ে ভাগ করি, কত করে হচ্ছে? 120। অপশন বি হচ্ছে কারেক্ট, 120, অপশন বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, 360 ডিগ্রিকে যদি, যেহেতু ত্রিভুজ, তাহলে 3 দিয়ে ভাগ করব, পেলাম 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আচ্ছা, তাহলে শেষ হলো আমাদের এমসিকিউ এর আলোচনা। এখন বলো তো, এতগুলো প্রশ্নের মধ্যে তোমরা কে কতগুলো ঠিক বলেছো? ঠিক বলতে না পারলে কিন্তু প্রিপারেশনে খামতি আছে, কিন্তু সেটা থাকলে তো চলবে না, পরীক্ষায় ভালো রেজাল্ট তো করতেই হবে। তার জন্য ঠিক করতে হবে স্টাডি ফ্লো। কি এই স্টাডি ফ্লো? চলো একবার দেখে নিই। ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায় যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট।
টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। Step 6. Answer sheet checking and model answer. উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন? আর এই সব কিছু নিয়েই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। ওকে, তাহলে আমরা ভিএসএ কিউ পার্টে এবার দেখে চলে এসেছি। দেখি যে সত্য না মিথ্যা। তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি, সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য কেন্দ্র আছে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য কেন্দ্র আছে। অ্যাকচুয়ালি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য কেন্দ্র থাকে না বা নেই হবে। তার মানে কি স্টেটমেন্ট কি বলছে? ভুল, তার মানে মিথ্যা। তাহলে সত্য না মিথ্যার মধ্যে পেয়ে গেলাম মিথ্যা। চলো নেক্সট 2 নম্বর, রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র এটির কর্ণদ্বয়ের ছেদবিন্দু। একটা রম্বসকে একটু ড্র করছি, হ্যাঁ, একটা রম্বস ড্র করে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি এরকম ধরলাম, একে এ বি সি ডি নাম দিলাম। আচ্ছা, এবার কি বলেছে? রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র এটির কর্ণদ্বয়ের ছেদবিন্দু। আচ্ছা, তার মানে কি এখানে দুটো কর্ণদ্বয়ের আঁকতে হবে। ঠিক আছে, তাহলে কর্ণদ্বয়ের নাম দিলাম ও। ঠিক আছে, এবার এই এবিসিডি রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র, ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র মানে এখানে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? রম্বসের ক্ষেত্রে কত হবে? রম্বসের ক্ষেত্রে হয়ে যাবে কত? 360 ডিগ্রি ডিভাইড বাই 90 ডিগ্রি মানে 4। দেখো যে দুটো কর্ণদ্বয়ের ছেদবিন্দু যেটা ও, সেখানে কিন্তু প্রতিসাম্য কেন্দ্রটা গঠিত হয়েছে। তার মানে রম্বসের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র এটির কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা একদম কারেক্ট। ঠিক আছে, ক্লিয়ার হলো। চলো নেক্সট 3 নম্বর, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 2। একটা বর্গক্ষেত্রের প্রতিসাম্য, একটা বর্গক্ষেত্র যদি দেখে নিই, এটা যদি একটা বর্গক্ষেত্র হয় তাহলে এর প্রতিসাম্য, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 4 হয়। ঠিক আছে, 2 নয়, 4 হয়। একটা দুটো কর্ণ বরাবর একটা পাবো, এই কর্ণ বরাবর একটা পাবো। ঠিক আছে, এক্সাক্ট পয়েন্টটা একটা জায়গাতেই মিলবে, আমি জাস্ট হাতে ড্র করে দেখালাম। তাহলে প্রতিসাম্য মাত্রা কত হবে? 2 হবে না 4 হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? এটা মিথ্যা। ঠিক আছে, 4 নম্বর, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখা যাক ঘূর্ণন প্রতিসাম্য কোণ, সেটার একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইড বাই কত হয় সামান্তরিকের ক্ষেত্রে? 2। তাহলে এটা কাটাকুটি করলে 180 ডিগ্রি। ঠিকই আছে, এটাই তো বলেছিল। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি মানে সত্য, কারেক্ট আছে। 5 নম্বর কোশ্চেন দেখি, কেবলমাত্র সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম বিন্দু ঘূর্ণন প্রতিসম নয়। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে এটা কি হয়ে যাবে? একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম একটু দেখে নি ড্র করে। সমদ্বিবাহু মানে দুটো সাইড সমান, বাকি দুটো প্যারালাল যেমন আছে, ঠিক আছে। এর রৈখিক প্রতিসম বিন্দু আর কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা তো পেয়েই যাব ড্র করলে। ঠিক আছে, তাহলে এটা সত্য। ঠিক, চলো নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসাম্য রেখা আছে।
সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা আছে। ঠিকই বলেছে, একটাই প্রতিসম রেখা আছে, সত্য। ঠিক, চলো নেক্সট 7। রেখাংশের প্রতিসাম্য কেন্দ্র হলো রেখাংশের মধ্যবিন্দু। একটা রেখাংশ মানে ধরো এখান থেকে এইটুখানি, এবার এই রেখাংশটার প্রতিসাম্য কেন্দ্র মানে হচ্ছে এর দুটোর মাঝখানের বিন্দুটা। তাহলে কারেক্ট বলছে, ঠিকই বলেছে, তার মানে সত্য হবে। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর। বৃত্তের ঘূর্ণন প্রতিসাম্যের সংখ্যা হচ্ছে 2। বৃত্তের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটোই হয় অসংখ্য, তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাবে, প্রতিসাম্যর সংখ্যা কি হয়ে যাবে, অসংখ্য। তার মানে এটা মিথ্যা স্টেটমেন্ট। চলো নেক্সট 9 নম্বর। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হচ্ছে 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ সেটা হয় 360 ডিভাইড বাই 180, সরি 360 ডিভাইড বাই 2, 180 ডিগ্রি, কিন্তু আছে কত দেওয়া, 90 ডিগ্রি। তার মানে এটা কি হলো, মিথ্যা। ঠিক আছে, চলো 10 নম্বর। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা হচ্ছে 4। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম মাত্রা 4, ঠিকই আছে, সত্য স্টেটমেন্ট, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট দেখতে চলেছি কি, শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি। তাহলে 1 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, আয়তক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কেন্দ্র ড্যাশ ছেদবিন্দু। ঠিক আছে, কর্ণদ্বয়ের। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট দেখি 2 নম্বর কোয়েশ্চেন। কোন চিত্রের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ 180 ডিগ্রি হলে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা ড্যাশটি। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায়, 360 ডিভাইড বাই 180 ডিগ্রি। তাহলে মাত্রা পেয়ে যাব কত, কাটাকুটি করলে 2, তাহলে 2টি হবে। ক্লিয়ার। চলো নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন দেখি। বর্গক্ষেত্রের প্রতিসাম্য রেখার সংখ্যা ড্যাশটি। কটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি। ক্লিয়ার। চলো 4 নম্বর। 2 এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা সমবিন্দু। ক্লিয়ার। চলো নেক্সট। বৃত্তের যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা। আচ্ছা, কোনো বৃত্তের যদি ব্যাস বরাবর নেওয়া হয়, ব্যাস বরাবর যদি সরল রেখা নেওয়া হয় তাহলে বৃত্তটির কিন্তু প্রতিসম রেখা পাওয়া যাবে। চলো 6 নম্বর কোয়েশ্চেন। ট্রাপিজিয়ামের কোনো ড্যাশ নেই, ঘূর্ণন প্রতিসম নেই। ক্লিয়ার। ট্রাপিজিয়ামের রৈখিক প্রতিসম আছে কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু ঘূর্ণন প্রতিসম নেই। চলো নেক্সট। সুষম পঞ্চভুজের ড্যাশটি প্রতিসাম্য রেখা আছে। একটা পঞ্চভুজ যদি একটু দেখে নি, 5, একটা পঞ্চভুজের ক্ষেত্রে কটা থাকবে, একটি মাত্র প্রতিসাম্য রেখা আছে। তাহলে একটি প্রতিসাম্য রেখা আছে। ক্লিয়ার। চলো 8 নম্বর। 50 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের মান। বিপ্রতীপ কোণ জানি আমরা সমান হয়, তার মানে 50 ডিগ্রির অপোজিটে বিপ্রতীপ কোণ হলে ওটাও 50 ডিগ্রি হবে। তাহলে অ্যান্সার আমার আসবে 50 ডিগ্রি। চলো 9 নম্বর কোয়েশ্চেন। দুটি সরল রেখা সমান্তরাল হলে একান্তর কোণগুলি ড্যাশ হবে। দুটো সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো সমান হয়, তাহলে সমান হবে। ঠিক আছে। চলো 10 নম্বর কোয়েশ্চেন। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ড্যাশটি প্রতিসম রেখা আছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি একটা মাত্র প্রতিসম রেখা থাকে। ঠিক আছে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটো সাইড ইকুয়াল, আর সমকোণী সমদ্বিবাহু আছে, তার মানে একটা মাত্র প্রতিসাম্য রেখা আমাদের পাওয়া যাবে। ঠিক আছে, ওকে নেক্সট দেখি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রথম কোয়েশ্চেনটা দেখে নি। ঘূর্ণ প্রতিসাম্যের মাত্রা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে রম্বসের ক্ষেত্রে
রম্বসের ক্ষেত্রে বলছে প্রতিসাম্যের মাত্রা কত হবে, তাহলে রম্বসের ক্ষেত্রে কি হবে, রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য মাত্রা কত হয়, 360 ডিগ্রি ডিভাইড বাই কত হবে আমাদের, 4টে তো 94। সুষম পঞ্চভুজ, পঞ্চভুজের কটা বাহু, 5টা বাহু, তাহলে প্রতিসাম্য মাত্রা 360 ডিগ্রি ডিভাইড বাই 72 করে। দেখো 72 ইন্টু 5 করলে 360 হয়, তাই তো? তাহলে 72 দিয়ে 360 কে কাটলে 5 আসবে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি হবে? প্রতিসাম্য কোণ কত বলেছে? 180 ডিগ্রি, আর প্রতিসম রেখা হচ্ছে 2, তাহলে চতুর্ভুজটি কি হবে? প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি মানে আয়তক্ষেত্র হতে পারে বা সামান্তরিক হতে পারে, আর বলেছে প্রতিসম রেখা 2 হলে, তার মানে এখান থেকে আমি বুঝেই গেলাম যে এইটা যে চতুর্ভুজটা আসবে সেটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? চতুর্ভুজটি হবে আয়তক্ষেত্র। 3 নম্বর কোশ্চেন, সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসম কোণ ও মাত্রা লিখি। তাহলে ষড়ভুজের ক্ষেত্রে বাহু কতগুলো থাকে? বাহু সংখ্যা কত? 6টি। ঠিক আছে, তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ কত হবে? দেখো, সুষম ষড়ভুজ যদি আমরা ড্র করি, এই তো 6টা বাহু থাকে, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেছে প্রতিসম কোণ আর মাত্রা। ঘূর্ণন প্রতিসম কোণ কত হয়ে যাবে? 360 ডিগ্রি ডিভাইড বাই, আমি কতগুলো টানতে পারবো সুষম ষড়ভুজ থেকে? 6টি টানতে পারবো। দেখো মাত্রা কত হবে? 6, তাহলে 6 দিয়ে ডিভাইড করলে 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। ক্লিয়ার? যদি এখানে আমরা কাটি, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হচ্ছে? 60 ডিগ্রি করে হবে। ক্লিয়ার? চলো 4 নম্বর, প্রজাপতির কোনো প্রতিসাম্য রেখা আছে কি? একটা প্রজাপতি, ঠিক আছে, এইদিকে যা হবে দেখতে এইদিকে তাই হবে, রাইট? তাহলে এই মাঝ বরাবর যদি কেটে দিই তাহলে এইটার কত হয়ে যাবে? একটা প্রতিসম রেখা থাকবে, তাহলে প্রতিসম রেখা কত হবে? একটি। কি ক্লিয়ার হলো? চলো নেক্সট, সামান্তরিকের ঘূর্ণন প্রতিসম কোণের মান কত? আমি বলেছিলাম আয়তক্ষেত্র আর সামান্তরিক দুটোর ক্ষেত্রেই ঘূর্ণন প্রতিসম কোণের মান হয় 180 ডিগ্রি। কত হবে? 180 ডিগ্রি। কারণ দুটো প্রতিসম রেখা ড্র করা যায়, তাহলে 2 দিয়ে যদি 360 কে কাটাকুটি করা যায় তাহলে 180 পাওয়া সম্ভব। ঠিক আছে, চলো নেক্সট 6, পাশে বৈদ্যুতিক পাখার ঘূর্ণন প্রতিসম কোণ বার করতে বলেছে এবং প্রতিসম মাত্রা কয়টি? প্রতিসম মাত্রা কয়টি বার করতে হবে। তাহলে দেখো এখানে প্রতিসম মাত্রা, তাহলে প্রতিসম রেখা কতগুলো পাওয়া যাবে? দেখো এই বরাবর একটা, এই বরাবর একটা, আর এই বরাবর নিচ থেকে একটা, তার মানে টোটাল 3টে পাওয়া যাবে। তাহলে প্রতিসম রেখা কতগুলো হবে? 3টি। তাহলে মাত্রা কত? মাত্রা 3টি। আর ঘূর্ণন প্রতিসম কোণ 360 ডিগ্রি ডিভাইড বাই 3, কাটাকুটি করলে 120 ডিগ্রি করে ইচ। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, এই দুটো
ব্লেডের মধ্যে 120 ডিগ্রি, আবার এই অ্যাঙ্গেলটার মধ্যে 120 ডিগ্রি। দেখো তিনটে 120 ডিগ্রি মিলেই কিন্তু 360 চলে আসছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট। বিষমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা আছে? আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ এরকম হয় দেখতে মোটামুটি, তাহলে একটাও কি থাকা সম্ভব? এদিক থেকে টানলে দুটো প্রতিসম আমরা পাবো না, এদিক থেকে টানলেও পাবো না, কোনো দিক থেকে টানলেই পাবো না, তাহলে একটিও প্রতিসাম্য রেখা নেই। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ। চলো নেক্সট 8। এ অক্ষরটির প্রতিরেখা প্রতিসাম্য রেখা হবে আছে কি? এ, যদি এটাকে আমরা ভাবি, দেখো এর মাঝ বরাবর যদি আমরা টেনে দিই তাহলে একটা মাত্র রেখা পাওয়া যাবে প্রতিসম রেখা, তাহলে প্রতিসম রেখা কত হবে? একটি। ক্লিয়ার? চলো নেক্সট। ই অক্ষরটির প্রতিসম রেখা কি রূপ? আচ্ছা, ই যদি দেখি আমরা, তাহলে আমি যদি এখন লম্বালম্বি না টেনে এরকম অনুভূমিক ভাবে টানি, অনুভূমিক ভাবে টানি, তাহলে এই দিকে যা পাবো এই দিকেও তাই পাবো, তার মানে প্রতিসম রেখা অনুভূমিক। ই অক্ষরটির একটি প্রতিসম রেখা অনুভূমিক। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। অর্ধবৃত্তের প্রতিসাম্য রেখা কয়টি? একটা অর্ধবৃত্ত ড্র করি। অর্ধবৃত্ত বলেছে তো? হ্যাঁ ঠিক আছে, এখানে সেন্টারটা থাকে আমাদের কেন্দ্র, ও এটা এ বি নাম দিলাম। তাহলে যাই হোক, অর্ধবৃত্তের প্রতিসম রেখা কতগুলো? একটা মাত্র যদি ড্র করি, মাঝ বরাবর, একদম মাঝ বরাবর যদি ড্র করা হয় তাহলে এই দিকে যা পাবো ওই দিকেও সেম ইমেজ তৈরি হবে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে আর কোনো দিক থেকে যদি আমি এরকম টানি তাও হবে না, এদিকে টানলেও কম বেশি হবে, মাঝ বরাবর টানলে হবে না। তাহলে একটি মাত্র অর্ধবৃত্তের প্রতিসাম্য রেখা একটি। ক্লিয়ার? চলো নেক্সট 11। সমান্তরাল সরল রেখা কাকে বলে? আচ্ছা, সমান্তরাল সরল রেখা দেখতে কিরকম হয়? দেখতে এরকম হয়, আমরা জানি সবাই। আচ্ছা, এটা মোটা হয়ে গেছে লাইনটি। ওকে, এটা একটা নাম দিলাম এবি, আর এটা নাম দিলাম সিডি। সমান্তরাল সরল রেখা তখনই বলতে পারবো যখন একই আচ্ছা, এটা সমান্তরাল হয়নি, একটু 19-20 হয়েছে, তাই তো? তাহলে আমরা এবার মোটামুটি বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে সমান্তরাল সরল রেখা কি লিখবো? একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক, দুটো দিয়ে মিনিমাম, কারণ তুলনা করতে গেলে মিনিমাম দুটো দরকার হয়, তাই দুই বা ততোধিক সরল রেখা কখনোই কাউকে স্পর্শ না করে এগিয়ে চলে। তাহলে সেই সরল রেখা দুটিকে
বা দুই বা ততোধিক সরলরেখাকে কি বলা হয়? সমান্তরাল সরলরেখা। কি লিখলাম? একই সমতলে অবস্থিত। দেখো এ বি আর সি ডি এখানে কিন্তু একই সমতলে অবস্থিত আছে, 2D প্লেনে রয়েছে অবস্থিত। আমি এখানে দুটো নিয়েছি, তুমি তিনটেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। দুই বা ততোধিক সরলরেখা কখনো কাউকে স্পর্শ না করে সমান্তরালে এগিয়ে যায়। কথাটা লিখতে হবে, সমান্তরালে এগিয়ে চলে। সমান্তরাল ভাবে যদি এগিয়ে চলে, দুটো দুই সাইড থেকে এক্সপ্যান্ড হতে থাকে, তখন সেই সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। সরলরেখা দ্বয় বা সরলরেখাগুলিকে বলবো সমান্তরাল সরলরেখা। ক্লিয়ার? ব্যাস, দ্যাটস ইট। 12 নম্বর কোয়েশ্চেন দেখি। বলেছে বিপ্রতীপ কোণ কাকে বলে? তাহলে বিপ্রতীপ কোণ এই কনসেপ্টটা নেওয়ার জন্য ধরো এই একটা সরলরেখা ড্র করলাম, এই একটা সরলরেখা ড্র করলাম, ঠিক আছে? এখানে L1 নাম দিলাম, এই সরলরেখাটা L2 নাম দিলাম, ঠিক আছে? লাইন 1 লাইন 2। এবার কি হচ্ছে, তার মানে কি বিপ্রতীপ কোণ কোনটা? এই কোণের সাথে এই কোণটাকে বলবো বিপ্রতীপ, ঠিক আছে? বিপরীত দিকে থাকা কোণগুলোকে বলবো বিপ্রতীপ। তাহলে এই কোণটার সাথে এই কোণটা হবে বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে লিখব দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণদ্বয় পরস্পর বিপ্রতীপ কোণ। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, আর এই কোণটা বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে দেখো যখন দুটো সরলরেখা ছেদ করছে তখন আমরা কিন্তু দুজোড়া বিপ্রতীপ কোণ পাচ্ছি। দুটি সরলরেখা ছেদ করলে, এটা ইম্পর্টেন্ট, দুটি সরলরেখা একে অপরকে ছেদ করলে কি হচ্ছে? দুই জোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে, অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণের কনসেপ্টটার আবার কি অবস্থা? এই যে দুটো সরলরেখা আঁকলাম, সমান্তরাল সরলরেখা যখন থাকে এবং তাকে যদি আরেকটি সরলরেখা ছেদ করে, সেই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা দ্বয়কে আরেকটি সরলরেখা ছেদ করলে, তাহলে আমি লিখি দুটি সমান্তরাল সরলরেখা কে অপর একটি সরলরেখা বা ছেদক ছেদ করলে একই পাশে উৎপন্ন কোণগুলিকে একই রকম কোণগুলিকে কি বলা হয়? অনুরূপ কোণ। অনুরূপ কোণ বলে। তাহলে আমি এখানে অনুরূপ কোণ কতগুলো পাবো? দেখো এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ, একই পাশে আছে এবং একই রকম দেখতে। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা পাবো অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা পাবো, আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা পাবো। বোঝা গেল অনুরূপ কোণ কোনগুলো? তাহলে
একই পাশে অবস্থিত হয়েছে এবং একই রকম দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অনুরূপ কোণের অ্যান্সার। চলো নেক্সট, একান্তর কোণ কাকে বলে? তাহলে একান্তর কোণের কনসেপ্টটাও এখান থেকেই আসছে। দুটো সমান্তরাল সরলরেখা, একটা ছেদক। তাহলে লিখি, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি অপর একটি সরলরেখা ছেদ করলে, অপর একটি সরলরেখা ছেদ করলে, আচ্ছা এখানে বা বলে ছেদক কথাটা লিখলে ভালো হয়। বিপরীত দিকে, সমান্তরাল সরলরেখার বিপরীত দিকে উৎপন্ন কোণগুলি, সমান্তরাল সরলরেখার বিপরীত কোণগুলি, বিপরীত কোণ বলতে এই যে এইটার সাথে এটা একান্তর, সমান্তরাল সরলরেখার বিপরীত পাশে উৎপন্ন কোণগুলি পরস্পর একান্তর। তাহলে কি লিখলাম? দুটি সরলরেখা, দুটো সরলরেখাকে অপর একটি সরলরেখা বা ছেদক ছেদ করলে উৎপন্ন, আচ্ছা এখানে না লিখে সরলরেখার, হ্যাঁ সমান্তরাল সরলরেখার বিপরীত পাশে উৎপন্ন কোণগুলি পরস্পর একান্তর। তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার নাম যদি 1 দিই, এটা যদি 2 দিই, এটা যদি 3 দিই, এটার নাম যদি 4 দিই, এটা 5, এটা 6, এটা 7 আর এটা 8। তার মানে এখানে ক্ষেত্রে একান্তর কোণগুলো কোনগুলো হচ্ছে? অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 7 একান্তর, সেম ভাবে অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 8 একান্তর। বোঝাতে পারলাম? আবার হিসাবে এই 3 এর সাথে অ্যাঙ্গেল 5 একান্তর, আর 4 এর সাথে 6 একান্তর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, তাহলে দেখো প্রতিসাম্য কাকে বলে? 15 নম্বর কোয়েশ্চেন বলছে প্রতিসাম্য কাকে বলে? প্রতিসাম্য কাকে বলে? কোনো একটি কাল্পনিক সরলরেখা দ্বারা যে কোনো চিত্রকে দুটি ভাগে বিভক্ত করলে দুটি সর্বসম চিত্র গঠিত হয়, বা একটি বিন্দুর সাপেক্ষে কোণের মাত্রা ঘূর্ণন করলে চিত্রটি পূর্ব অবস্থানে ফিরে আসে,
তাকে প্রতিসাম্য বলে। ঠিক আছে, তাহলে কি লিখলাম? প্রতিসাম্য অনেক বড় কিছু লিখে দিয়েছি। কি লিখেছি? একটি যে কোনো একটা কাল্পনিক সরলরেখা দ্বারা যদি কোনো একটা চিত্রকে বিভক্ত করি, দুটো অংশে ভাগ করে দিই, তাহলে সেই যে দুটো চিত্র আমার কাছে আসছে সেই দুটো চিত্র সর্বসম হবে, সর্বসম চিত্র গঠন করবে। বা আমরা এটা বলতে পারি কোনো একটা বিন্দু সাপেক্ষে যদি কোণের মাত্রা ঘূর্ণন করাই, ঠিক আছে, কোনো চিত্রকে ঘূর্ণন করাই, তাহলে কি হবে? সেটা আবার পূর্ব অবস্থানে ফিরে আসছে, সেইটাকে আমরা বলতে পারবো প্রতিসাম্য। ওকে, নেক্সট, ঘূর্ণন প্রতিসাম্য কাকে বলে? ঘূর্ণন প্রতিসাম্য যখন আমরা একটি বিন্দু সাপেক্ষে কোনো সমতলিক চিত্রকে, কোনো একটি সমতলিক চিত্রকে ঘূর্ণায়মান অবস্থায় পূর্বের আকার বা আকৃতিতে বা অবস্থানে ফিরে আসে, তখন তাকে বস্তুটির ঘূর্ণন প্রতিসাম্য বলে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, চলো নেক্সট। আচ্ছা, 17 নম্বর কোশ্চেন কি বলছে? কোন জ্যামিতিক চিত্রে রৈখিক প্রতিসাম্য আছে কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নেই, চিত্র অঙ্কন করো। ধরো একটা আমি সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? দুটো বাহু সমান, ধরলাম এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি ইকুয়াল টু এসি, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রে রৈখিক প্রতিসাম্য আছে, রৈখিক প্রতিসাম্য আছে। দেখো মাঝখান থেকে একটা প্রতিসাম্য রেখার যদি টেনে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু রৈখিক প্রতিসাম্য পাবো, কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য পাবো না। কারণ তিনটে বাহু যদি সমান হতো তাহলে পেতাম, কিন্তু এখানে পাওয়া সম্ভব না। তাহলে অ্যান্সার কি আসবে? সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে। ওকে, 18 নম্বর কোশ্চেনটা দেখো, চিত্রের মাধ্যমে অন্তস্থ কোণ ও বহিস্থ কোণ দেখাও। যে কোনো একটা চিত্র ধরে নিচ্ছি, আমরা ছোটবেলায় ত্রিভুজ পড়েছি। ওকে, ওকে, আমরা ত্রিভুজ ড্র করলাম, ঠিক আছে, নাম দিলাম এবিসি। তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ কি বলেছে? দেখাতে বলেছে। তাহলে অন্তস্থ কোণ মানে হচ্ছে এই যে সমতলিক চিত্র, যে কোনো সমতলিক চিত্রের ভেতরের কোণগুলোকে, বা যেগুলো আমাদের ভিতরের কোণ, মানে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই তিনটে কোণকে আমরা কি বলবো? অন্তস্থ কোণ। তাহলে লিখবো কোনো সমতলিক চিত্রের ভিতরে উৎপন্ন কোণগুলি কে অন্তস্থ কোণ বলে। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি পেলাম? অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার? এই তিনটে হচ্ছে অন্তস্থ কোণ। এবার আমাকে বলেছে বহিস্থ কোণও বলো। তাহলে বহিস্থ কোণ কোনগুলো? এর বাইরের কোণটাকে ভাবতে পারি, এর বাইরের কোণটাকে ভাবতে পারি,
সি এর বাইরের কোণটাকে ভাবতে পারি, এভাবেও ভাবতে পারি, বা এরকম হতে পারে সাপোজ আমার কাছে এটা দেওয়া আছে, এটাকে এক্সটেন্ড করা আছে, তাহলে এটা ত্রিভুজের থেকে এই যে অ্যাঙ্গেল ডিটা, ঠিক আছে, এটা একটা অ্যাঙ্গেল ধরে নিলাম, এই অ্যাঙ্গেল ডিটা কিন্তু বহিস্থ কোণ। ঠিক আছে, তার মানে কি বহিস্থ কোণের ডেফিনেশনটা কি হবে? কোনো সমতলিক চিত্রের বাইরে উৎপন্ন কোণগুলিকে বহিস্থ কোণ বলে। এই যে আমি পাশে চিত্রটা এঁকেছি তাতে কিন্তু কোন অ্যাঙ্গেলটা তাহলে বহিস্থ কোণ? অ্যাঙ্গেল ডি হচ্ছে বহিস্থ কোণ। বোঝা গেছে? মানে মধ্যা বিষয় যে সমতলিক চিত্রের ভেতরে থাকা যা যা কোণ পাবো সেটা হচ্ছে আমার অন্তস্থ কোণ, আর তার বাইরে যা যা কোণ তৈরি হবে বা পাওয়া যাবে সেইটা হচ্ছে আমার বহিস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট 19, চিত্রের মাধ্যমে একান্তর কোণ ও অনুরূপ কোণ দেখাও। তাহলে আমরা অলরেডি এই একান্তর কোণ আর অনুরূপ কোণ কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি একটু আগেই। ধরে নিলাম এটা একটা সরলরেখা, এটা তার সমান্তরাল সরলরেখা, নাম দিলাম L1 L2, আর এটাকে একটা রেখা কাট করেছে। ক্লিয়ার? তাহলে একান্তর কোণ আমাকে বলে যে চিত্রের মাধ্যমে দেখাতে, আমি এটাকে নাম দিলাম অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, এটা অ্যাঙ্গেল 3, এটা অ্যাঙ্গেল 4, 5, 6, 7 আর এটা 8। এইবার তাহলে আমি লিখলাম যে L1 ও L2 সমান্তরাল সরল রেখা, এখানে আমি সি আর ডি নাম দিলাম। সিডি তাহলে কি হয়ে গেল? সিডি হচ্ছে ছেদক, ব্যাস। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা যদি অপর একটি ছেদক বা সরলরেখা কাট করে, ছেদ করে, তাহলে উৎপন্ন কোণগুলোর মধ্যে এবার আমরা খুঁজবো একান্তর কোণ কোনগুলো। একান্তর কোণ কোনটা হবে? অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 8, এটা একান্তর লিখছি, হ্যাঁ একান্তর। অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 4 বা 4 এর সাথে 5, এটা হচ্ছে একান্তর কোণগুলো। আর অনুরূপ কোণগুলোর ক্ষেত্রে, অনুরূপ কোণ মানে একই পাশে অবস্থিত এবং একই রকম দেখতে। অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 5, আচ্ছা অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 8। দ্যাটস ইট, এইটুখানি জানতে চেয়েছিল। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট। ওকে, 20 নাম্বার, 1 নম্বর বলেছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সুষম পঞ্চভুজের রৈখিক প্রতিসাম্য দেখাও এবং প্রতি ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের পরিমাপ ও মাত্রা নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের রৈখিক প্রতিসাম্য রেখা কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র আর সুষম পঞ্চভুজ। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে রৈখিক প্রতিসাম্য রেখা আমরা কতগুলো জানি? রৈখিক প্রতিসাম্য রেখা দুটো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কতগুলো? 4টে, তাই তো? আর পঞ্চভুজের ক্ষেত্রে কতগুলো পাবো? পঞ্চভুজ দেখতে এরকম হয়, একটি, একটা মাত্র টানলেই প্রতিসম পাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টে, এই বর্গক্ষেত্র 4টে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে? শুধু এই দুটো। ক্লিয়ার? রৈখিক প্রতিসাম্য হয়ে গেল। আমাদের এবার চাই কি? ঘূর্ণন প্রতিসাম্য কোণ আর মাত্রা। তাহলে মাত্রাটা লিখি,
এখানে ঘূর্ণন প্রতিসাম্য রেখা হচ্ছে, মাত্রা হবে 2, কারণ আমি 360-কে 2 দিয়ে ডিভাইড করব। সরি 2 না, আমাদের কত ঘূর্ণন মাত্রা চেয়েছে না, হ্যাঁ তাহলে কত দিয়ে 90 দিয়ে করব, 90 নাকি 180, হ্যাঁ 180 দিয়ে করব, 180 দিয়ে ডিভাইড করলে পাবো 2। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 90 দিয়ে করলে পাবো 4, আর এটাকে আমরা সুষম পঞ্চভুজ অলরেডি একটু আগেই করেছি, মাত্রা কত হবে 5। আচ্ছা, আর কি জানতে চেয়েছে কোণের পরিমাপ। ঘূর্ণন কোণের পরিমাপ কত হয়ে যাবে, 360 ডিগ্রি ডিভাইড বাই 2, কাটাকুটি করলে 180 ডিগ্রি। ঠিক আছে, এটার ক্ষেত্রে হয়ে যাবে 360 ডিগ্রি ডিভাইড বাই 90, কাটাকুটি করলে পাবো 4, সরি 360 নয়, 360 ডিভাইড বাই কত করব 4, 90 ডিগ্রি। ক্লিয়ার? আর এখানে আমরা 360 ডিভাইড বাই 5 করব, 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পেলাম 180, বর্গক্ষেত্রের ক্ষেত্রে পেলাম 90 ডিগ্রি, আর সুষম পঞ্চভুজের ক্ষেত্রে পেলাম 72 ডিগ্রি। ক্লিয়ার? চলো নেক্সট কোষে দেখি 13। ঠিক আছে, চলো দেখি প্রথম কি বলেছে। আচ্ছা, একটা ছক দেখতে পাচ্ছি আমরা, যখন দুটি সরল রেখা সমান্তরাল, এখানে দুটো সরল রেখা দেখতে পাচ্ছি সমান্তরাল, ABCD দুটো সমান্তরাল সরল রেখা আছে। এখানে দেখতে পাচ্ছি জাকিরের ছবি লেখা আছে, জাকিরের ছবি। কোণের ধরন, কোণ কিরকম ধরনের হবে সেটা আমাদের ফিল করতে হবে, আর সেটা সমান না অসমান সেটাও ফিল করতে হবে। আমরা অলরেডি কিন্তু কোণের ব্যাপারে জেনে গেছি, কি কি কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, অন্তস্থ কোণ, ঠিক আছে, বিপ্রতীপ কোণ, এই ব্যাপারে ধারণা নিয়ে ফেলেছি। তাহলে এখন আমরা দেখি জাকিরের ছবির কোণ। আচ্ছা, এখানে যেটা অলরেডি করা আছে তার মধ্যে একটা ত্রুটি আমরা দেখতে পাচ্ছি বা পাবো, দেখি কি সেটা। আচ্ছা, একটু ছবিটা ভালো করে দেখলে দেখা যায় যে কোণ 1, ঠিক আছে, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটো সরল রেখা কিন্তু সমান্তরাল। তাহলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 5 এই দুটো অ্যাঙ্গেল একই পাশে আছে, তাহলে এরকম কোণকে আমরা কি বলি, অনুরূপ কোণ। অলরেডি আমরা কোণের ধরনে অনুরূপ কোণ এখানে লেখা আছে, কিন্তু সমান না অসমান সেটার জায়গায় লেখা আছে অসমান। অ্যাকচুয়ালি এটা ভুল আছে, কারণ দুটো সমান্তরাল সরলরেখা একটা ছেদক যদি সেরকম হয় তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এখানে কি ভুল আছে, এইখানে অসমান না, এখানে হবে কি সমান। বোঝাতে পারলাম? ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 8 দেখবো কি একই পাশে আছে? হ্যাঁ, একই পাশে আছে। সমান্তরাল সরলরেখাদ্বয়ের একই পাশে থাকলে সেটা কি হয়ে যাবে আমাদের? অনুরূপ কোণ। এটা দেখতে অনুরূপ কোণ, তাহলে অনুরূপ লিখলাম, অনুরূপ কোণ। ঠিক আছে, এখানে সব ক্ষেত্রেই কি আছে যে দুটো সমান্তরাল সরলরেখা আছে, তাহলে এখানে ভাবার কোনো প্রশ্নই নেই, সমান না অসমান তার সমান হবে। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড। আচ্ছা, যখন দুটো সরলরেখা সমান্তরাল, সেম ওই ছবি, তাহলে জাকিরের ছবির কোণ দেখো, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 7 এটাও আমি দেখতে পাচ্ছি অনুরূপ কোণ, একই পাশে আছে। ঠিক আছে, সমান না অসমান? সমান। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 সেইটা একই পাশে আছে সরলরেখার। কোন দিকে? নিচের দিকে আছে, এটাও নিচের দিকে আছে, তার মানে এটাও কি হবে? অনুরূপ কোণই হবে। তাহলে বোঝা যাচ্ছে কোনটা কার সাথে অনুরূপ কোণ। যেই দুটো কোণ আমাকে জিজ্ঞাসা করছে তার ব্যাপারে আমরা বলবো অনুরূপ নাকি একান্তর, তা পুরো জিনিসটা আমরা এভাবে বলবো, আর এক্ষেত্রে আমরা সমানই পাচ্ছি। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড। আচ্ছা,
এইবার জাকিরের ছবির কোণে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 8, এটা কি অ্যাঙ্গেল হবে? অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 8 কি অ্যাঙ্গেল হবে? একান্তর কোণ, তাই না? দুটো সরল রেখা, মাঝখানে একটা ছেদক, তাহলে এই কোণটা এই কোণটার সাথে একান্তর হয়, তাহলে এটা লিখে দেবো একান্তর কোণ। আর সমান না অসমান, দুটো সমান্তরাল সরলরেখা, ছেদক একটা, সমান হয়ে যাবে। সমান্তরাল আছে মানে আমরা আর কিছু ভাববো না, সমান লিখবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 5, এটাও কি একান্তর কোণ? ছবি দেখেই বোঝা যাচ্ছে কোনটা কোন কোণ, তাই না? তাহলে এটা একান্তর কোণ এবং সরলরেখার বিপরীত পাশে অবস্থিত এবং মাঝখানে একটা ছেদক আছে, তার মানে এটা কি হয়ে যাবে? এটাও সমান। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, জাকিরের ছবির কোণ অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 5, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 5, এই দুটো অ্যাঙ্গেল কি হবে? দেখো, দুটো সরল রেখার, দুটো সমান্তরাল সরল রেখার ভিতরে অবস্থিত এই দুটো কোণ, তাহলে এই দুটো কোণকে আমরা বলতে পারবো অন্তস্থ কোণ। ঠিক আছে, এখানে সমান না অসমান, এখানে সমান না অসমান, দুটো কোণের ভ্যালু আলাদা হতে পারে, এখানে কিন্তু অসমান হবে। ক্লিয়ার? আবার অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 8, এটা অন্তস্থ কোণ, এটাও ভেতরের দিকে আছে, দুটো সমান্তরাল সরলরেখার ভিতরের কোণগুলো অন্তস্থ কোণ হয়। আচ্ছা, তো অন্তস্থ কোণ হলো, এটা কি সমান হবে? না, এটাও অসমান হবে, সমান নাও হতে পারে। ক্লিয়ার? তাহলে ধরে নিলাম সমান অসমানের মধ্যে কোনটা হবে, তাহলে মানে অসমান হবে। ক্লিয়ার? চলো নেক্সট। জাকিরের ছবি রয়েছে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 3। আচ্ছা, অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 3 কি বিপ্রতীপ কোণ না? বিপ্রতীপ কোণের ধারণা আমরা অলরেডি করেছি, বিপরীত কোণগুলো, তার মানে এটা কি হয়ে যাবে? বিপ্রতীপ। আর এক্ষেত্রে সমান না অসমান হবে? সমান। ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল 2 অ্যাঙ্গেল 4, এটাও বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল 2 এর সাথে অ্যাঙ্গেল 4 দেখো অপোজিটে রয়েছে, বিপরীত দিকে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? এটা সমান। চলো নেক্সট। যখন দুটো সরলরেখা সমান্তরাল, জাকিরের ছবি রয়েছে অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 7, এইটা তাহলে তোমরাই বলো কি হবে? সেম ভাবে অ্যাঙ্গেল 1 এর সাথে অ্যাঙ্গেল 3 যদি হয় বিপ্রতীপ, তাহলে অ্যাঙ্গেল 5 এর সাথে অ্যাঙ্গেল 7 কি হয়ে যাবে? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, সমান হবে। আচ্ছা, অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 6 অ্যাঙ্গেল 8, এখানেও বিপ্রতীপ কোণ, বিপরীত দিকে। সমান না অসমান? সমান। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে মোটামুটি বোঝা গেল যে কোন কোনটা কোন কোণের সাথে কিরকম সম্পর্কে বা কিরকম ধরন অনুযায়ী কোণগুলোকে আমরা লিখতে পারি। ঠিক আছে, আর সমান না অসমান এটাও আমরা দেখে নিলাম। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট যেটা দেখছি সেটা হচ্ছে জাকিরের ছবি আগেরটাই ছিল, এই ছবিটা হচ্ছে গার্গীর ছবি। গার্গী একটা ছবি এঁকেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এবি আর সিডি সেটা কিন্তু সমান্তরাল নয়, সেটা কিন্তু সমান্তরাল নয়। তাতেও 4টে অ্যাঙ্গেল পাওয়া গেছে, ওপরে নিচে 4টে অ্যাঙ্গেল পাওয়া গেছে। আচ্ছা, এবার বলেছে একটু হেডলাইনটা পড়ি। যখন দুটি সরলরেখা সমান্তরাল নয় তখন গার্গীর ছবির কোণের ধরন সমান না অসমান? ছক সেম, কিন্তু আমাদের বলতে হবে। আচ্ছা, একের সাথে 5, একের সাথে 5, ঠিক আছে, অনুরূপ কোণ এবং অসমান, এটা কারেক্ট আছে। ঠিক আছে, অসমান হবেই, কারণ হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা নয়, তো একই পাশে থাকলেও সেটা অনুরূপ কোণ তো বলতে পারবো, কিন্তু সমান বলতে পারবো না। ওকে, অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 4 এর সাথে অ্যাঙ্গেল 8, এটাও অনুরূপ কোণ কিন্তু অসমান। অনুরূপ কোণ
আর এখানে হয়ে যাবে অসমান। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, গার্গীর ছবির কোণে দেখো অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 7 দুটো সরলরেখার নিচের দিকেই অবস্থিত, একই পাশে অবস্থিত, তাহলে এটা আমরা অনুরূপ কোণ বলতে পারি, কিন্তু অসমান। যখনই আমরা দেখব যে সমান্তরাল নয়, তার মানে আমরা ধরে নিতে পারি যে অনুরূপ কোণগুলো সমান হবে না। আচ্ছা, 2 এর সাথে 6, 2 and 6 এটাও অনুরূপ কোণ, কিন্তু অসমান। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, 2 এর সাথে 8, 2 এর সাথে 8, তাহলে এটা কি একান্তর কোণ আর অসমান হবে। আর কি বলেছে, 3 এর সাথে 5, 3 এর সাথে 5 এটাও একান্তর কোণ, বিপরীত পাশে অবস্থিত। এখানে অসমান না সমান? এখানেও অসমান, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা লাইন আর একটা লাইন সমান্তরাল নয়। আমি বারবার একই যুক্তি দেব, তার মানে কি করে আমাদের কোণের মাপ সেম হতে পারে, তাই না? চলো নেক্সট। আচ্ছা, 2 এর সাথে 5, 2 এর সাথে 5 অন্তস্থ কোণ। ঠিক আছে, অন্তস্থ কোণ। অসমান না সমান? অসমান, ঠিক। আচ্ছা, 3 এর সাথে 8 এটাও অন্তস্থ কোণ। ক্লিয়ার? 3 এর সাথে 8 এটাও অন্তস্থ কোণ এবং অসমান, আমরা ছবি দেখেই বুঝতে পারছি। ওকে, নেক্সট। আচ্ছা, কি রয়েছে, 1 এর সাথে 3, 1 এর সাথে 3, 1 এর সাথে 3 এটা কি হবে, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, 1 এর সাথে আমরা 3 দেখতে পাচ্ছি, বিপরীত দিকে রয়েছে, বিপরীত দিকে কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখানের ক্ষেত্রে সমান হবে না অসমান হবে? এখানের ক্ষেত্রে সমান হবে না অসমান হবে? সমান। বিপ্রতীপ কোণ, বিপরীত দিকের কোণগুলো সমান হবে। ঠিক আছে। আচ্ছা, 2 এর সাথে 4, 2 এর সাথে 4 এটা কি হয়ে যাবে, বিপ্রতীপ কোণ। সমান না অসমান? ঠিক আছে, নেক্সট। 5 এর সাথে 7, 5 and 7 ভালো করে দেখো, তাহলে 5 and 7 এখানে কি হয়ে যাচ্ছে, বিপ্রতীপ। আর এখানে সমান। 6 এর সাথে 8 বিপরীত দিকে অবস্থিত, কোণগুলো কি হয়, বিপ্রতীপ কোণ হয়, তাহলে এটাও বিপ্রতীপ কোণ হবে, সমান। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে আলোচনা শেষ হলো। এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ের সব কোয়েশ্চেন আমরা মোটামুটি করে ফেলেছি। আশা রাখছি তোমরা বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করবে এবং আর এই অঙ্কগুলোর মধ্যে কোনো রকমভাবে ত্রুটি থাকবে না। সো সবাই ভালো করে প্র্যাকটিস করো, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।